নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রেখে চরিত্রের সঙ্গে সঙ্গে আমরা এই ঘটনার স্থানও পরিবর্তন করেছি। যখন দুটি মানুষের মধ্যে দূরত্ব বেড়ে যায়, মিলনের ইচ্ছাও ধীরে ধীরে কমে যায়। একটা ভেঙে যাওয়া সম্পর্ক যদি আর জোড়া লাগানো না যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তা ভুল পথে চলে যায়। সমস্ত চেষ্টা সত্ত্বেও সেই সম্পর্ক বিপদ ডেকে আনে। যা শোনা, তোর বাবা এসেছে। আমি নিচে যাব না ঠাম্মা। বাবা আবার নিশ্চয়ই ড্রিঙ্ক করে ফিরেছে। আমার ওই গন্ধটা একদম ভালো লাগে না, আর আমার ভয়ও লাগে। আমি গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছি, কিছু কাজ আছে। সেই সম্পর্কের মানে কি যা দুটি মানুষকে এক করতে পারে না? কারোর সাথে থেকে কষ্ট পাওয়া আর কষ্ট দেওয়ার মধ্যে বুদ্ধিমত্তা কোথায়? কি লাভ একটা নিষ্প্রাণ সম্পর্ককে বয়ে বেড়ানোয়, বা সেই সীমা অতিক্রম করার মধ্যে, সেই বন্ধন ছেড়ার মধ্যে যা সব সম্পর্কে থাকে? যখন কোনো জিনিসকে আমরা প্রয়োজনের চেয়ে বেশি টানাটানি করি, মোচড়াই, তখন সেই জিনিসটা তো ভাঙবেই। আর সম্পর্ক ভাঙার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হলো যে অপরাধের ছায়া খুব কাছে। হাই স্মিতা। হাই শৈলজা। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। এখন তো তুমি বেশ ভালো ড্রাইভ করো স্মিতা। হ্যাঁ সত্যি, অল ক্রেডিট গোস টু রমেশ। ও শিখিয়েছে আর আমি শিখে গেছি। যাই। আজ কোন কোন ক্লাস আছে তোমার? হিস্ট্রি লেকচার আছে কটা। চলো ভাই, আমি তো বাড়ি যাচ্ছি। তোমার এরপর কি প্ল্যান? তুমি যাও, আমার কিছু কাজ আছে। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। হ্যাঁ, তাই বাই। হ্যালো।
23শে জুলাই 2012 স্মিতা শর্মা, বয়স 29 বছর, একটি বেসরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল, একজন ব্যাংক কর্মচারী গগন শর্মার স্ত্রী আর একটি 7 বছরের মেয়ে রিমা শর্মার মা। তাকে তার গাড়িতে পাওয়া গিয়েছিল। তার গলা কাটা হয়েছিল। তার গাড়ি ভূপাল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সিহোর বাইপাস রোডের ধারে পাওয়া গিয়েছিল। স্মিতা শর্মা রোজ এই পথে স্কুল থেকে বাড়ি ফিরতেন। চলো চলো কি সরে যাও, সরে যাও থেকে সরাও এদের। শর্মা স্যার, এখনো প্রাণ আছে, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। স্যার, 1 ঘন্টা আগে এই গাড়িটাকে এখানে দেখেছিলাম। কেমন সন্দেহ হলো। সামনে গিয়ে দেখি যে এরকম ব্যাপার। আমি তো ভেবেছিলাম যে মরেই গেছে স্যার। আমি সঙ্গে সঙ্গে লোকজন ডাকলাম। কেউ আর কিছু দেখেছো? মানে এর আগে কিছু হতে দেখেছো? না স্যার, আমরা কিছু দেখিনি। স্যার, স্মিতা গগন শর্মা, অ্যাড্রেস আছে এখানে। অন্য আইডি প্রুফ আছে যাতে ফোন নাম্বার রয়েছে? নো স্যার। শর্মা একটা কাজ করো, একজন কনস্টেবলকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দাও, বাড়ির লোকেদের জানিয়ে দাও আর গাড়িটাকে ফরেন্সিকে পাঠাও। হ্যাঁ স্যার। এটা স্মিতা শর্মার বাড়ি? আগে হ্যাঁ, ও আমার বৌমা। কিন্তু ব্যাপার কি? স্মিতা শর্মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কি হয়েছে? ওনার উপর অ্যাটাক হয়েছে। আপনাদের মধ্যে যে কেউ হসপিটালে তাড়াতাড়ি রিপোর্ট করুন। হ্যাঁ মা। কি কিভাবে? স্যার, স্যার আমি গগন শর্মা, স্মিতার স্বামী। ওনার এখনো অপারেশন চলছে, কন্ডিশন ক্রিটিক্যাল মিস্টার শর্মা। কিন্তু হয়েছেটা কি? সেটা আমরাও জানি না। সিহোর বাইপাস রোডে ওনার গাড়িটা পাওয়া যায় আর সেই গাড়িতেই আপনার স্ত্রী ছিল। ব্লিডিংটা আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু পেশেন্ট কোমাতে চলে গেছে। আউট অফ ডেঞ্জার তো ডক্টর? এই মুহূর্তে শি ইজ ইন ডেঞ্জার মিস্টার শর্মা। আপনার স্ত্রীর উপর খুবই মারাত্মক অ্যাটাক হয়েছে। গলার উইন্ড পাইপ কেটে দেওয়া হয়েছে। সো এখনই কিছু বলা যাচ্ছে না। কন্ডিশন রিমেন্স ক্রিটিক্যাল। ওয়েট অ্যান্ড ওয়াচ। এক্সকিউজ মি। স্মিতার বাবা মা এক্ষুনি চলে আসবে। কোথা থেকে? গান্ধীনগর, ভোপাল। এই সিহোর বাইপাস রোড এই পথেই কি আপনার মিসেস স্কুল থেকে বাড়ি ফিরতেন? হয়তো। আসলে এমনিতে তো প্রতিদিন স্কুটার নিয়ে যেত, আজ গাড়ি নিয়ে গিয়েছিল। আমি গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছি, কিছু কাজ আছে। শুধু আজই কেন গাড়ি নিয়ে গেলেন? জানি না। মিস্টার শর্মা, আপনার কারোর সাথে কোনো শত্রুতা রয়েছে বা আপনার স্ত্রীর? এমন কি কেউ আছে যে ওকে মারতে চাইছিল যাতে কারো লাভ হতে পারে, বা কোনো হুমকি দিয়েছে? না।
স্যার স্মিতা শর্মার মোবাইলটা পেলাম না, পার্সও পেলাম না, গাড়িতেও পেলাম না। হামলাকারীরা নিয়ে গেছে হয়তো। না স্যার, পার্স নিয়ে যায়নি, গায়ে গয়না ছিল সেটাও নিয়ে যায়নি, কিছুই নেয়নি। শর্মা, কাল সকালে ঘটনার জায়গাটা আরেকবার দেখতে হবে। আর স্মিতা শর্মা স্কুলের লোকেদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তার বাবা মাকেও। স্বামী, শ্বশুর বাড়ি, হুম। দিদা, এসব কি করে হলো? কেমন আছে স্মিতা? এখনো কোমাতেই রয়েছে। কিন্তু এইসব হলো কি করে? রবি, স্মিতা স্কুল থেকে বাড়ি ফিরছিল আর রাস্তায় কেউ তার উপরে অ্যাটাক করে। অ্যাটাক হয়েছে? কে করেছে আর কেন? পুলিশ খোঁজ খবর চালাচ্ছে। তুমি ওইদিকে দেখো আর তুমি এদিকে যাও। ভাইটাল প্যারামিটার্সগুলো সব স্টেবল, কিন্তু ও এখনো কোমাতে রয়েছে। আমার মেয়ে সুস্থ হতে আর কতদিন লাগবে? দেখুন, আমি আপনাদেরকে এই বিষয়টা আগেও একবার বলেছি, যতক্ষণ ও কোমাতে আছে কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। আর আমি এই মুহূর্তে আপনাদের শুধু এটুকুই বলবো, আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। জামাইবাবু, এসব তো আপনারই কারসাজি, না? আমি অপেক্ষাই করছিলাম যে আপনারা আমার উপরে কখন আঙুল তুলবেন। আমি কাল থেকে লক্ষ্য করছি, আপনাদের চোখে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদের যত রাগ আর সন্দেহ দুটোই আমার উপর রয়েছে। নো ইন্সপেক্টর, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই স্কুলে এরকম কোনো ব্যাপার নেই। আর এরকম হরেবল শত্রুতা নেভার, কখনো না। ম্যাডাম, স্মিতা দেবীকে ওনার গাড়িতে পাওয়া যায়, ওনার বাড়ি ফেরার রাস্তায়। গ্রামের লোক 4:30টার সময় ওনাকে স্পট করে। স্কুল থেকে কটা নাগাদ বেরিয়েছিলেন উনি? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। স্মিতা সেকেন্ডারি স্কুলে পড়ায় আর ও ভাইস প্রিন্সিপাল। সেকেন্ডারি স্কুল 1:30টায় ছুটি হয়, তখনই বেরিয়েছে হয়তো, নয়তো একটু পরে, রোজকার মতোই। কারোর সাথে বন্ধুত্ব ছিল? মানে আমি বলতে চাইছি, এমন কেউ আছে কি যিনি কিছু বলতে পারবেন? আপনি শৈলজা সিংয়ের সঙ্গে কথা বলুন, টিচার উনি। স্মিতার শৈলজা ভালো বন্ধু। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কালকেই হসপিটালে গেছিলাম। স্কুল থেকে বেরোনোর আগে ওনার সাথে কি দেখা হয়েছিল? হ্যাঁ, কাল ওর কোনো এক্সট্রা কাজ ছিল, সেই জন্যই ও ছিল। আফটার অল ও তো ভাইস প্রিন্সিপাল। আচ্ছা, আপনি কি কিছু জানেন? মানে কারোর সাথে শত্রুতা ছিল, কোনো প্রবলেম ছিল কারোর সাথে? যতদূর আমি ওকে চিনি, ওর কোনো শত্রুতা ছিল না। কিন্তু হ্যাঁ, একটা বিষয় ছিল, ওর আর ওর হাজবেন্ডের রিলেশনশিপ খুব একটা ভালো ছিল না। ওরা সপ্তাহখানেক, এমনকি মাসখানেকও কথা না বলে থাকতো। কি নিয়ে ওদের মধ্যে ঝগড়া হতো? বলেছিল কিছু? সেটা আমি কি করে বলবো ইন্সপেক্টর? আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, সেই জন্য আমি আপনাকে বললাম। এটা তো স্মিতার মোবাইল।
এটা আমরা ক্রাইম স্পট থেকে পেয়েছি। আজব ব্যাপার, ওরা স্মিতার মোবাইল এভাবে কেন ভাঙলো? আরও আজব ব্যাপার রয়েছে মিস্টার শর্মা। যেমন তারা আপনার মিসেসকে গাড়িতেই ছেড়ে গেল, ওনার ব্যাগও নিল না, ফোনটাকে ভেঙে পাশেই ফেলে গেল, আর তার পরিচয় নষ্ট করারও কোনো চেষ্টা করলো না। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এরা ছিনতাইবাজের দল, কিন্তু ছিনতাই তো কিছু হয়নি। তাহলে এরা চোর ছিনতাইবাজ তো হতে পারে না। তাহলে আমাদের ধারণা এটা একটা খুনের পরিকল্পনা ছিল মিস্টার শর্মা। কিন্তু আজও পরিকল্পনা ছিল, মোবাইলটাকে ভেঙে ওখানেই ফেলে গেল, পরিচয়পত্রও নষ্ট করলো না। আর সব থেকে জরুরি বিষয়, আপনার স্ত্রী পুরোপুরি মারা গেছেন কিনা সেটাও হামলাকারীরা নিশ্চিত করে যায়নি। আমার তো এটা বড় আশ্চর্য ব্যাপার লাগছে মিস্টার শর্মা। জামাইবাবুর, আমি একেবারে নিশ্চিত এই সব কিছু করেছে জামাইবাবু। তুমি কি ওনার নিজের ভাই? আমি ওর খুড়তুতো ভাই, কিন্তু স্মিতা দিদি আমার নিজের দিদির মতো। দেখুন ইন্সপেক্টর, গত কয়েক বছর ধরে আমার মেয়ে জামাইয়ের মধ্যে খুব ঝগড়া ও শান্তি চলছিল। কিন্তু একসাথেই তো থাকতো, তাই না? শুধু ওই মেয়েটার জন্যই পড়ে থাকতো, বারবারই আমার কাছে আসার জন্য বলতো। এই কথা আমার জামাইও জানতো। কেন আসতো না? সেটা তো আমারও অদ্ভুত লাগে। স্যার 2 বছর আগে এসেছিল দিদি, খুবই মন খারাপ ছিল, বাড়ি যেতে চাইছিল না, বলছিল যে জামাইবাবু একদিন ওকে প্রাণে মেরে ফেলবে। আজকাল তো রোজ রাতে মদ খেয়ে আসে মা, যখন ভারী ঠোকে রিমা ভয় পেয়ে যায়। দেখ মা, আমি এখনো বলছি ডিভোর্স করে দে, রিমাকে নিয়ে এখানে চলে আয়, আমরা উকিল পাঠিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। দিদির তখনই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে সিদ্ধান্ত কেন নেয়নি? ওই ব্যাপারে কথা হলে আর কোনো উত্তর দিত না, আর জামাই যখন নিতে আসতো তখন ওর সাথে চুপচাপ চলে যেত। কিছুদিন শান্তি থাকতো তো আমরা ভাবতাম চলো ঝগড়া বোধহয় মিটে গেছে। ওদের মধ্যে ঝগড়া কি নিয়ে হতো? সেই পুরনো গল্প, শাশুড়ি বৌমার চক্কর। দেখ রিমা, ঘাবড়াস না, মার কিচ্ছু হবে না, ভগবান আছেন তো, উনি সবাইকে রক্ষা করেন। কুসুম দিদি, আমি খাবার বাড়ছি। ঠিক আছে। ভিকটিমের সাথে গাড়িতে ধস্তাধস্তি হয়েছে। আমরা গাড়ির মধ্যে থেকে 2টো হেয়ার স্যাম্পল পেয়েছি। এই যে লম্বা চুলটা দেখছেন আপনি, এটা ভিকটিমের, আর এই যে ছোট চুলটা, এটা কোনো ছেলের। আমরা গাড়ি থেকে 2টো ব্লাড স্যাম্পেলও পেয়েছি, যেটা অবশ্যই একটা ভিকটিমের, যেটা ও পজিটিভ, আর দ্বিতীয়টা হলো বি পজিটিভ, যেটা হয়তো সেই ছেলেটার যে এইসব করেছে। একটা বিষয় বুঝতে পারছি না, স্মিতা শর্মা স্কুলের জন্য নিজের গাড়ি নিয়ে গিয়েছিল, যদি ফেরার পথে তার কারোর সাথে দেখা হয় তো স্মিতা শর্মাকে সামনের প্যাসেঞ্জার সিটে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার মানে আক্রমণকারী নিশ্চয়ই পরিচিত কেউ ছিল, যাকে সে তার গাড়ি চালাতে দিয়ে নিজে পাশের প্যাসেঞ্জার সিটে গিয়ে বসেছিল। আর একটা জরুরি কথা, পিছনের ম্যাটে যে ফুটপ্রিন্ট পেয়েছি সেটা থেকে বোঝা যায় যে আরো 2জন লোক ছিল। তার মানে আক্রমণকারী 3জন ছিল? হ্যাঁ, এইরকম অনুমান করাই যেতে পারে, যেটা খুব একটা ভুল হবে না। গগন খুব ভালো সেলস অফিসার ইন্সপেক্টর, 8 বছর ধরে কাজ করছে। গতকাল 23শে জুলাই ও কি পুরো দিন ব্যাংকে ছিল? 9 to 5 আমাদের ডিউটি টাইমিং, তখন তো ও এখানেই ছিল। যদিও আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, তবুও আপনাকে একটা কথা বলি, গগনকে আমি গত 8 বছর ধরে চিনি। ও খুব ভালো মানুষ ইন্সপেক্টর। হ্যাঁ, ওর আর ওর স্ত্রীর মধ্যে কোনো একটা গন্ডগোল ছিল, সিরিয়াস প্রবলেম ছিল, এতটাই যে গগন রোজই নেশা করত। কিন্তু তা সত্ত্বেও মনে হয় না যে ও এরকম কাজ করবে। ও এরকম নয়, কোনোদিন ছিল না। স্মিতা শর্মা তার উপর হামলাকারীদের খুব সহজেই চিনতে পারত, কিন্তু এই মুহূর্তে সে কোমায় আছে। সবচেয়ে বেশি সন্দেহ করা হচ্ছিল স্মিতার স্বামী গগন শর্মাকে। স্বামী স্ত্রীর মধ্যে জটিল সমস্যা ছিল। গগন শর্মার ইনভলভমেন্টের বিষয়ে সমস্ত খোঁজ খবর চলছিল। স্যার, আমি গগন শর্মার কন্ট্যাক্ট লিস্টের সব নাম্বারে গত 3 মাসে যত ফোন রিসিভ করেছে অথবা ফোন করেছে সব নাম্বার চেক করেছি, কোনো সন্দেহজনক কিছু পাইনি। আমি ওর মুভমেন্টের ওপর, বন্ধুদের ওপর, যে বারে যেত তার উপরেও নজর রেখেছি, কিচ্ছু পাইনি। তার মানে খেলোয়াড় খুব পরিষ্কার খেলা খেলেছে। একবার জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
হ্যাঁ অবশ্যই ডাকো। আচ্ছা, স্মিতার ফোন রেকর্ডের কি খবর? কাল সকালে পেয়ে যাব। গুড। দেখুন ইন্সপেক্টর, আমি আপনাকে আগেও বলেছি যে আমার আর আমার স্ত্রীর মানসিকতার মধ্যে বেশ পার্থক্য ছিল, কিন্তু এই ঘটনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তাহলে কে যুক্ত? সেটা আমি কি করে বলবো? মিস্টার শর্মা, আপনার আর মিসেস শর্মার সম্পর্ক বেশ খারাপ ছিল, তাও একসাথে থাকতেন। সে বিষয়ে আমি এখনই ঢুকছি না। আপাতত এটুকু জানতে চাই কি বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হতো। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, সে যাই হোক না কেন। তাই বলে আমরা পরস্পরের প্রাণ কখনো নেব না। মিস্টার শর্মা, আপনার স্ত্রী নিজের জীবনের সাথে যুদ্ধ করছে আইসিইউতে, কারণ হামলাকারীরা ভুল করে তাকে জীবিত ছেড়ে দিয়েছে। ওরা বুঝতে পারেনি সে বেঁচে আছে না মরে গেছে। দেখুন ইন্সপেক্টর, আমার বাবা অনেক আগেই মারা গেছেন। আমার মাই আমাকে বড় করেছেন। আমার কাছে আমার মাই সবকিছু। আর স্মিতা ছোটখাটো ব্যাপার নিয়েও মায়ের সঙ্গে ঝগড়া করতো। যেমন? আমার স্ত্রী আমার থেকে বেশি টাকা রোজগার করে, আর নিজের টাকা সে নিজের ইচ্ছে মতো খরচা করে। তার হাইফাই জীবনযাপনের অভ্যেস ছিল। এই বিষয়টা আমার মায়ের একদম পছন্দ ছিল না। তার খাওয়া দাওয়া, আদব কায়দা সবকিছু আলাদা ছিল। ব্যাস এইসব বিষয় নিয়ে ঝগড়া বাঁধত। কথাগুলো আমার কাছে পৌঁছালে বিষয়টা আরো গম্ভীর হয়ে যেত। মায়ের সাথে যাতে ঝগড়া কম হয় সেই কারণে আমি মায়ের জন্য একতলা একটা ঘরও বানিয়েছিলাম। আমার আর স্মিতার একটা মেয়েও হয়েছে, কিন্তু তাও আমরা কখনো কাছাকাছি আসতে পারিনি। আপনি আপনার স্ত্রীর গায়ে কখনো হাত তুলেছিলেন? হ্যাঁ। কতবার? 1, 2, 3? বহুবার, যখন আমি মদ খেতাম। আপনি তো রোজই মদ খান মিস্টার শর্মা। আপনি আপনার মিসেসকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন কিনা? আমি কাল রিমাকে নিয়ে মার কাছে যাব। চেষ্টা করে দেখো, সোজা শ্মশানে যাবে। রাগের নেশায় তো সবাই ফালতু কথা বলে, আর ফালতু কাজও করে। আপনি এই কাজের জন্য কত টাকা দিয়েছেন মিস্টার শর্মা? আপনার স্ত্রীকে মারার জন্য কাকে সুপারি দিয়েছিলেন? দেখুন ইন্সপেক্টর, আমি একজন সেলফিশ মানুষ। আমি আমার জীবনকে খুব ভালোবাসি, আর এটা আমি খুব ভালোভাবে জানি যে আমি যদি এরকম কোনো ধরনের কাজ করি তাহলে আমি বেশি দিন বাঁচব না। আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আমার স্মিতার মধ্যে মনোমালিন্য এতটাই বেশি যে সেটা কখনোই ঠিক হবে না। ওর মুখ দেখলেই আমার ঘৃণা হয়, ওর আদব কায়দা দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়। তবু আমি ওকে কখনো খুন করব না। সত্যি বলছি, আপনি সময় নষ্ট করছেন। আপনার স্ত্রী সবসময় গাড়ি ব্যবহার করতেন? ওই গাড়িটা ওরই ছিল, ওই চালাতো। আর ফর অ্যান ইনফরমেশন, ওই গাড়িটা আমি ওকে কিনে দিয়েছিলাম। কবে কিনেছিলেন? তুমি গাড়ি কিনে কি করবে? তুমি তো গাড়ি চালাতেও পারো না। চালাতে পারি না তো কি হয়েছে? ড্রাইভার তো পাওয়া যাবে, ড্রাইভার রেখে দেব। আমি শুধু তোমার ব্যাংক থেকে লোন নিতে চাই, আর ইএমআই সেটা আমি আমার স্যালারি থেকেই দিতে থাকবো। স্মিতার কাছে স্ট্যাটাসটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ওর কলিগ গাড়ি কিনেছে, তাই ওকেও গাড়ি কিনতে হবে। তারপর 6 মাস আগে আমি ওকে লোন পাইয়ে দিলাম আর গাড়ি কিনে দিলাম। উনি কি গাড়ি চালাতে পারতেন না? তাহলে ড্রাইভিং শিখলেন? ওর একটা বন্ধু আছে, তার ড্রাইভারই ওকে শিখিয়েছিল। বন্ধুর কি নাম? আপনি নিশ্চয়ই দেখেছেন, শৈলজা, স্কুল টিচার। ওর ড্রাইভারই গাড়ি চালানো শেখায়। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার। সোনা, খাবার খেয়ে নাও। তুমি না খেলে কি মা তাড়াতাড়ি সেরে উঠবে বলো? জেঠু, জামাইবাবুই আসল নাটের গুরু। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে।
রমেশ, রমেশ, হ্যাঁ ম্যাডাম। পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল, ওরা তোমার সাথে কথা বলতে চায়। আমার সঙ্গে? মানে কি কথা বলবে? সেরম কিছু না, শুধু ওরা স্মিতা ম্যাডামের ব্যাপারে কিছু প্রশ্ন করবে। কিন্তু স্মিতা ম্যাডামের সঙ্গে যা কিছু হয়েছে সে ব্যাপারে আমি কি বলবো? আরে ভাই, আমি কি করে বলবো? ওরা বললো যে তুমি ওকে ড্রাইভিং শিখিয়েছো, এটা ওরা জানতে পেরেছে, তাই তোমার সঙ্গে ওরা কথা বলতে চায়। কিন্তু স্মিতা ম্যাডামের সঙ্গে যা কিছু হয়েছে সে ব্যাপারে আমি কি বলবো? আরে ভাই, আমি কি করে বলবো? ওরা বললো যে তুমি ওকে ড্রাইভিং শিখিয়েছো, এটা ওরা জানতে পেরেছে, তাই তোমার সঙ্গে ওরা কথা বলতে চায়। কিন্তু স্যার, শৈলজা ম্যাডাম একদিন নিজেই আমাকে বললেন, রমেশ, স্মিতা ম্যাডামের সঙ্গে একটু শপিংয়ে যাও। তখন স্মিতা ম্যাডাম ড্রাইভিং জানতেন না। রমেশ, হ্যাঁ ম্যাডাম। তুমি খুব ভালো গাড়ি চালাও, আমাকেও গাড়ি চালানো শিখিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কেন নয়। খালি আপনি একবার শৈলজা ম্যাডামের সঙ্গে একটু কথা বলে নিন, তাহলেই শিখিয়ে হ্যাঁ দেব। হ্যাঁ, শৈলজার সাথে অবশ্যই কথা বলবো। বাড়িতে এতদিন ধরে গাড়ি পড়ে আছে, যদি চালানোই না হয় তাহলে কি লাভ বলো? আর তুমি স্মিতা শর্মাকে ড্রাইভিং শেখালে? হ্যাঁ স্যার, শৈলজা ম্যাডামের কাছ থেকে ছুটি পাওয়ার পর আমি স্মিতা ম্যাডামকে শেখাতাম। ওনার বাড়ি গিয়ে আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম। ম্যাডাম এবার সেকেন্ড গিয়ারে দিন। ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম না যে আপনি সামনে দেখে গিয়ারটা চেঞ্জ করুন, আপনি নিচের দিকে তাকিয়ে গিয়ার চেঞ্জ করছেন। ঠিক আছে, আবার চালু করুন। আপনাকে বলেছিলাম তো আগে নিউট্রাল করতে হয়। নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, এভাবে? হ্যাঁ। কত মাস লেগেছিল স্মিতা শর্মার ড্রাইভিং শিখতে? এই ধরুন 2 মাস মতো স্যার। রমেশ, গগন শর্মাকে চেনো? স্মিতা শর্মার স্বামী। আলাপ তো নেই সেরকম স্যার, তবে একবার দেখেছি। রমেশ, আমি জানি কোনো মহিলা এই ড্রাইভারের সাথে, তাও আবার অন্যের ড্রাইভারের সাথে, নিজের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করবে না। তবুও তুমি কখনো এরকম কিছু শুনেছিলে, দেখেছিলে বা বুঝতে পেরেছিলে যে তোমার স্মিতা ম্যাডামের তার স্বামীর কাছ থেকে কোনো বিপদের আশঙ্কা আছে? এমন কিছু যা তোমার খুব অদ্ভুত লেগেছে? না স্যার, এরকম তো কখনো কোনো কিছু মনে হয়নি। আর না, আমি কখনো এরকম কিছু দেখেছি বা শুনেছি। তোমার কাছ থেকে ড্রাইভিং শেখার পর স্মিতা ম্যাডাম নিজে নিজেই গাড়ি চালাতে পারতো? তারপরে তো উনি একদম ফার্স্ট ক্লাস চালাতেন স্যার। ঠিক আছে, তুমি যেতে পারো। ঠিক আছে স্যার, নমস্কার। না, 50 টাকা রিচার্জ আমার কাছে হবে না। 44478799 প্রিপেড নাম্বার, সিম কার্ড এখান থেকে কেনা হয়েছিল 6 মাস আগে। আচ্ছা, চেক করে দেখছি স্যার। ট্রিপল 478789। কাস্টমারের নাম ভুবন সিং, এই তার অ্যাড্রেস। কোনো আইডি প্রুফ দিয়ে থাকবে কার্ড নেওয়ার সময়? সরি স্যার, 6 মাস আগের ঘটনা তো, আর আমার ছোটখাটো দোকান, আইডেন্টিফিকেশন প্রুফ তো আমি নিইনি। আইডি প্রুফ ছাড়া সিম কার্ড বেচা শুধু অন্যায় নয়, অপরাধ। তোমার শাস্তি হতে পারে। ক্ষমা করবেন স্যার, গরিব মানুষ আমি, এইরকম ভুল আর হবে না, দয়া করুন, সত্যি বলছি। ঠিক আছে, অ্যাড্রেসটা দাও। ভাইটাল প্যারামিটারস আগের থেকে অনেকটাই স্টেবল, ওভারঅল কন্ডিশনও বেশ ভালো, কিন্তু ও এখনো কোমাতে আছে। ঠিক আছে, যখনই জ্ঞান আসবে আর কথা বলার অবস্থায় থাকবে আমায় খবর দেবেন। অফকোর্স, সবার আগে আপনিই কথা বলবেন পেশেন্টের সাথে। আমি খুব ভালো জানি যে এই ব্যাপারে পেশেন্টের স্টেটমেন্ট ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমরা সব দিক থেকেই চেষ্টা করছি ইন্সপেক্টর। স্যার, 44478799 এটা কোনো ভুবন সিং এর নাম্বার। অ্যাড্রেসটা তো নকল, কিন্তু 22 জুলাই রাত থেকে ফোনটা বন্ধ, মার্ডার অ্যাটেম্পটের আগের রাত থেকে। স্মিতা শর্মার এই নাম্বারে ফোন এসেছিল 23 জুলাই সোয়া 2টো নাগাদ।
স্যার স্মিতা শর্মার গত 5 মাস ধরে ভুবন সিং এর সাথে রেগুলার কথা হয়েছে। কলের লোকেশন কি ছিল? স্যার ভুবন সিং এর অধিকাংশ লোকেশনই থুনা, সিহরের পাশে। আর 23শে জুলাই যখন ফোন এসেছিল ওই একই লোকেশন ছিল, থুনা। কি? স্যার সুইচ অফ হওয়ার আগে লাস্ট লোকেশন ওটাই ছিল, ক্রাইম স্পটে, যেখানে ওকে পাওয়া যায়। এই বিষয়টাই মাথায় ঢুকছে না যে কেন কেউ স্মিতা শর্মার ফোন ভেঙে সেই জায়গাতে ফেলে যাবে। গাড়ি আর বাকি জিনিস স্মিতা শর্মার কাছেই ছিল। এদের উদ্দেশ্যটা কি ছিল, চাইছিলটা কি? এই বিষয়টাই মাথায় ঢুকছে না যে কেন কেউ স্মিতা শর্মার ফোন ভেঙে সেই জায়গাতে ফেলে যাবে। গাড়ি আর বাকি জিনিস স্মিতা শর্মার কাছেই ছিল। এদের উদ্দেশ্যটা কি ছিল, চাইছিলটা কি? স্যার আমি সার্ভিস প্রোভাইডারদের এই নাম্বারের IMEI নাম্বার ট্র্যাক করতে বলেছি, যে ফোনে ওই সিম কার্ড ইউজ করা হয়েছিল। সিম কার্ড হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে, কিন্তু ফোনটা তো ইউজ করছে। আর এটাই একমাত্র অপশন লোকটাকে ধরার, কারণ ভুবন সিং যে অ্যাড্রেস দিয়েছিল সেটা তো ফেক, কারণ থুনা সিহরে এরকম কোনো অ্যাড্রেস নেই। ভুবন সিং, আমি এই নামের কাউকে চিনি না। আর আমি আপনাকে এটাও বলতে পারছি না স্মিতা এই নামের কাউকে চেনে কিনা। না ইন্সপেক্টর, স্মিতা কখনো কোনো ভুবন সিং এর কথা বলেনি, কিন্তু হতে পারে যে ওকে চিনতো আর আমাকে বলতে চায়নি। এনিথিং ইজ পসিবল। ভুবন সিং? না ইন্সপেক্টর, স্মিতার কাছ থেকে তো এরকম নাম কখনো শুনিনি। ওকে এমন কাউকে চিনতো যে ওকে মেরে ফেলতে চেয়েছিল? কারোর সাথে কোনো ঝগড়া, ছোট কোনো ঘটনা? একজন ছিল কপিলনাথ, যেখানে স্মিতা আগে পড়াতো, ও ওখানেই চাকরি করত। ওর স্মিতার সঙ্গে ঝগড়াও হয়েছিল, ওর জন্যই স্মিতা চাকরি ছাড়তে বাধ্য হয়। স্কুলের নামটা কি ছিল? মন্দিরা দেবী স্কুল, গান্ধীনগরের পাশে। স্যার যতক্ষণ না আমরা এই নতুন অ্যাঙ্গেল কপিলনাথের থেকে কিছু পাচ্ছি, ততক্ষণ আমাদের প্রাইম সাসপেক্ট গগন শর্মাই থাকবে। 8 বছর আগে এই মন্দিরা দেবী স্কুলে কপিলনাথ স্মিতার কলিগ ছিল। 8 বছর আগে স্মিতার বিয়েও হয়নি। হতে পারে তখনকার শত্রুতা এখন মেটাচ্ছে। গভীর শত্রুতা ছিল দুজনের মধ্যে। জানি না স্যার কি নিয়ে এত ঝামেলা হয়ে থাকবে, কিন্তু স্মিতাকেই তো স্কুল ছাড়তে হয়েছিল। আমি গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছি, কিছু কাজ আছে। স্কুল শিক্ষিকা স্মিতা শর্মার উপর প্রাণঘাতী হামলা তো হয়েছিল, কিন্তু সে বেঁচে গেল আর কোমায় চলে গেল। তার হামলাকারী কারা ছিল? পুলিশ হতাশ হয়ে গিয়েছিল কি কারণে এই খুনের চেষ্টা করা হয়েছিল আর কেই বা করিয়েছিল। প্রাইম সাসপেক্ট ছিল গগন শর্মা, স্মিতার স্বামী। সবাই জানতো যে স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক মনোমালিন্য ছিল, মারামারিও হতো, প্রাণ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। এসব ডিটেল ছাড়া পুলিশের কাছে গগনের বিরুদ্ধে আর কোনো তথ্য ছিল না। 6 মাস ধরে স্মিতার একটি রহস্যময় নাম্বারের সঙ্গে কথাবার্তা চলছিল, যা কিনা এটাকে সঙ্গে সঙ্গে সুইচ অফ হয়ে যায়। কে ছিল সেই ব্যক্তি যার সঙ্গে স্মিতা কথা বলতো? আর অ্যাটাকের পর হামলাকারীরা স্মিতার পরিচয়পত্র নষ্ট করলো না কেন? অনেক প্রশ্নই পুলিশকে ধন্দে ফেলে দিচ্ছিল। এই কেসে একটা নতুন মোড় এলো, যার নাম কপিলনাথ। 8 বছর আগে স্মিতা আর কপিলনাথের মধ্যে ঝগড়া হয়েছিল। স্মিতার উপর হামলা কি সেই ঝগড়ার কারণেই হয়েছিল? রহস্যময় সিম কার্ডের জন্য দেওয়া ঠিকানা নকল প্রমাণিত হলো। ভুবন সিং এই নামটাও নকল হওয়ার পুরো সম্ভাবনা ছিল। তবুও কিভাবে স্মিতার উপর হামলাকারীদের পুলিশ গ্রেফতার করলো, সেটা আপনারা দেখবেন আগামীকাল। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো ভোপাল মধ্যপ্রদেশের একটা কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। স্মিতা শর্মা, একটি সরকারি স্কুলের ভাইস প্রিন্সিপালের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল আর সে কোমায় চলে যায়। ভোপাল, গগন শর্মা একটা ব্যাংকে কাজ করে আর তার স্ত্রী স্মিতা শর্মা হলেন একটি সরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল। এই দুজনের একটি 7 বছরের মেয়ে আছে রিমা, আর গগনের মা সাবিত্রী শর্মাও তাদের সঙ্গেই থাকে। বাইরে থেকে এটি একটি শিক্ষিত উচ্চবিত্ত পরিবার বলেই মনে হয়, কিন্তু সত্যিটা হলো যে গগন আর স্মিতার মধ্যে বিয়ে মোটামুটি ভেঙেই গিয়েছে। আর তারপর আসলো সেই দিন 23শে জুলাই 2012।
প্রতিদিন স্কুটারে করে যাওয়া স্মিতা সেদিন গাড়ি নিয়ে যাবে বলে ঠিক করে স্কুল সিহরেই, যা ভোপালের কাছে। সেই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ভোপাল সিহর রোডে স্মিতাকে নিজের গাড়িতেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার গলা কেটে দেওয়া হয়েছিল। তাকে সাথে সাথে ভোপালের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে জীবন মৃত্যুর লড়াই চলে। আর তার কিছুক্ষণ পর স্মিতা কোমায় চলে যায়। গগন, তার মা সাবিত্রী আর তাদের মেয়ে রিমা সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছয়। স্মিতার মা বাবা আর খুড়তুতো ভাইও হসপিটালে এসে যায়। পুলিশের তদন্ত শুরু হয়ে যায়। পুলিশ স্মিতার মোবাইল ফোন দুর্ঘটনার দিন পায়নি। পরের দিন তারা সেই মোবাইল ফোন ভাঙাচোরা অবস্থায় দুর্ঘটনাস্থলের পাশে একটা ঝোপের মধ্যে পায়, যেখানে স্মিতাকে গাড়ির মধ্যে পাওয়া গিয়েছিল। ফরেন্সিক টিম গাড়িটাকে পরীক্ষা করে আর তারা 2 ধরনের চুলের নমুনা আর 2টি আলাদা আলাদা রক্তের নমুনা পায়। তার সাথে এটাও অনুমান করা হয় সব মিলিয়ে মোট 3 জন হামলাকারী ছিল। আশ্চর্যের ব্যাপার হলো স্মিতাকে ড্রাইভারের সিটে নয়, প্যাসেঞ্জার সিটে পাওয়া গিয়েছিল। তার থেকে এটা আন্দাজ করা যায় যে চালক হয়তো স্মিতার পরিচিত কেউ ছিল। সমস্ত অভিযোগ আর সন্দেহের আঙুল গগন শর্মার দিকেই ওঠে। পুলিশ এই বিষয়ে তথ্য পায় যে গগন মদ খেত আর প্রায় স্মিতাকে মারত আর তাকে প্রাণে মারারও হুমকি দিয়েছিল। যখন পুলিশ সামনাসামনি তাকে প্রশ্ন করে তখন গগন এই হামলার ব্যাপারে স্পষ্ট অস্বীকার করে। সে স্বীকার করে যে তার আর স্মিতার মধ্যে সিরিয়াস ঝগড়া হতো। ঝগড়ার কারণ স্মিতা আর তার মা সাবিত্রীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে। গগন এটাও বলে যে সে স্বার্থপর আর সে তার নিজের জীবনকে এই ধরনের অপরাধ করে বরবাদ করবে না। সে পুলিশকে আরও বলে যে গাড়িতে স্মিতাকে পাওয়া গিয়েছিল সেই গাড়ি সে নিজের ব্যাংক থেকে লোন নিয়ে কিনে দিয়েছিল। তারপর পুলিশ এটা জানতে পারে যে স্মিতাকে তার কলিগ শৈলজার ড্রাইভার রমেশ গুপ্তা ড্রাইভিং শিখিয়েছিল। রমেশ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু পুলিশ সেখান থেকে কিছুই পায় না। তখনই স্মিতার ফোন রেকর্ড খুঁজে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়া যায়। একটা নাম্বার ছিল যার সঙ্গে স্মিতা শেষবার কথা বলেছিল, আর সেই দিন থেকে গত 6 মাসে স্মিতার সেই নাম্বারের সঙ্গে অনবরত কথা হতো। এই নাম্বারের শেষ লোকেশন সেই এলাকাতেই দেখাচ্ছিল যেখানে স্মিতার গাড়ি পাওয়া গিয়েছিল, কিন্তু সেই নাম্বার সেদিন থেকেই সুইচ অফ ছিল। খোঁজ পাওয়া যায় যে সেটি কোনো এক ভুবন সিং এর নাম্বার। পুলিশ স্মিতার সমস্ত পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ভুবন সিং এর নাম কেউ শোনেনি। কিন্তু এই জিজ্ঞাসাবাদ চলাকালীন স্মিতার বাবা মার কাছ থেকে এটা জানা যায় যে 8 বছর আগে যখন স্মিতা কুমারী ছিল তখন তাকে একটা স্কুলের চাকরি ছাড়তে হয়েছিল, কারণ সেখানকার এক শিক্ষকের সাথে স্মিতার বড়সড় ঝামেলা হয়েছিল। সেই শিক্ষকের নাম ছিল কপিলনাথ। এরপর স্যার, যতক্ষণ না আমরা এই নতুন অ্যাঙ্গেল কপিলনাথের থেকে কিছু পাচ্ছি ততক্ষণ আমাদের প্রাইম সাসপেক্ট গগন শর্মাই থাকবে। 8 বছর আগে এই মন্দিরা দেবী স্কুলে কপিলনাথ স্মিতার কলিগ ছিল। 8 বছর আগে স্মিতার বিয়েও হয়নি। হতে পারে তখনকার শত্রুতা এখন মেটাচ্ছে। গভীর শত্রুতা ছিল দুজনের মধ্যে। জানি না স্যার কি নিয়ে এত ঝামেলা হয়ে থাকবে, কিন্তু স্মিতাকেই তো স্কুল ছাড়তে হয়েছিল। আমি তো এটাই বলবো যে স্মিতার আমার মধ্যে কোনো বন্ধুত্ব তো ছিলই না, আমাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। কিন্তু এটা তো 8 বছর আগের কথা। তারপর থেকে আমার ওর সাথে কোনোদিনই দেখা হয়নি। ব্যাপারটা কি? কি বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছিল? ও টেম্পোরারি ছিল আর আমি পার্মানেন্ট। ও সব রকম চেষ্টা করেছিল, এমনকি আঙুল তুলতেও ছাড়িনি। ও যেন তেন প্রকারে পার্মানেন্ট হতে চেয়েছিল। কি ধরনের দোষারোপ দিয়েছিল সে আপনার উপর? এটাই যে আমি ভালো টিচার নই, আমি ভালো পড়াতে পারি না, পেপার লিক করি, প্রাইভেট টিউশন দিই। গাদা খানিক অভিযোগ আমার উপরে, আর সবকটাই ভুল। শর্মা, 6 মাসের সমস্ত ফোন রেকর্ড বের করো, আর এর জীবনের পুরো ইতিহাসটা আমার টেবিলে চাই। ইয়েস স্যার। হ্যাঁ ইন্সপেক্টর, কপিলনাথ আর স্মিতা প্রায়ই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতো। কি নিয়ে? স্মিতা বলতো কপিল সিনসিয়ার নয়, আর কপিল বলতো স্মিতা ওভার স্মার্ট। এই বিষয় নিয়ে প্রায়ই ওরা আমার কাছে অভিযোগ করতো। ওদের মধ্যে কি আর অন্য কোনো সম্পর্ক ছিল? মানে এই লড়াই করা ছাড়া আর কিছু, যার কারণে এই বিষয়টা আরো গম্ভীর হতে পারে? আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ এই ব্যাপারে সত্যিই আমি কিছুই জানি না। কিন্তু হ্যাঁ, আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে দুজনের মধ্যে ঝগড়া ছাড়া আর কিছু হওয়া সম্ভব নয়। স্মিতা শর্মা মানে স্মিতা নাগরকে রিজাইন করার জন্য বলা হয়েছিল? স্মিতা আমাদের এখানে একটি টেম্পোরারি পজিশনে ছিল। যখন ওই পজিশনে কাজ শেষ হয়ে যায় তখন আমরা স্মিতাকে রিলিভ করে দিই। স্যার, মনে হয় এই স্মিতা আর কপিলের মধ্যে স্কুল সংক্রান্ত ঝামেলা ছাড়া কিছু ছিল না, তাও 8 বছর আগে শেষ হয়ে গেছে। কপিল ঘৃণা করতো স্মিতাকে। এটাও হতে পারে যে 8 বছর পর সে সুযোগ পেয়েছে তার নিজের ঘৃণা, রাগ প্রতিশোধ নেওয়ার, বা কাউকে পেয়েছে যে স্মিতার শত্রু তাকে খুব ঘৃণা করে। ওই যে কথায় আছে না, তোমার শত্রু এখন আমারও শত্রু, বা শত্রু শত্রু বন্ধু।
সরি স্যার, এই স্মিতা শর্মার কেসে কপিলনাথকে জড়ানোর মতো কোনো ক্লু সামনে আসছে না। প্রতিদিন স্কুটার নিয়ে যেত, শুধু সেদিন গাড়ি নিয়ে গিয়েছিল। আমি গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছি, কিছু কাজ আছে। স্কুল থেকে বেরোনোর আগে ফোনে স্মিতার কারোর সাথে কথা হয়েছিল। হ্যালো, স্মিতার আর গগনের সম্পর্ক মোটামুটি ভেঙেই গিয়েছিল। হতে পারে স্মিতার কোনো অ্যাফেয়ার রয়েছে, এমন অ্যাফেয়ার যা কিনা তার কাছে অনেক বেশি মূল্যবান। হতে পারে সেদিন প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল, যার পরিণতি হলো এটা। শর্মা, ওই নম্বরটা 44477789। তার IMEI ট্র্যাকিং এর কোনো খবর আছে? এখনো আসেনি স্যার। ডক্টর, কি ইমপ্রুভমেন্ট হয়েছে প্লিজ আমায় বলুন। আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে আপনার ওয়াইফ মিস্টার শর্মা। এটা খুবই আশ্চর্যের কথা। ভাইটাল প্যারামিটারস এখন প্রায় নর্মাল হয়ে গেছে। এই ভাইটাল প্যারামিটার নিয়ে আমি কি করব? আচার বানাবো নাকি? ডক্টর, আপনি এটা বলুন যে ও কোমা থেকে কবে বেরোবে? আপনি একজন এডুকেটেড মানুষ, সো প্লিজ বিহেভ লাইক ওয়ান। আর তাও যদি আপনার মনে হয় আপনি আপনার ওয়াইফকে অন্য কোথাও নিয়ে যেতে পারেন। আর কেউ যদি বলে যে তুড়ি বাজিয়ে কাউকে কোমা থেকে বার করে আনবে, তাহলে আমি প্রফেশনই ছেড়ে দেবো। দিনরাত আমরা পরিশ্রম করছি আর আপনি বলছেন? পাপা, মাম্মি কবে আসবে? জানি না সোনা, ডক্টর বলেছে যে আরো একটু সময় লাগবে। মাম্মির সাথে এরকম কে করেছে? জানি না পাপা, সোনা। তুমি মাম্মিকে ভালোবাসো না তাই না? সেরকম নয় সোনা, কখনো কখনো দুজন মানুষের মধ্যে কিছু ঠিক হয় না। তারা প্রতি কথায় ঝগড়া করে, তাদের চিন্তা ভাবনাও মেলে না। আর এই ভালোবাসা খুব জটিল ব্যাপার। তুমি যখন বড় হয়ে যাবে তখন সব বুঝবে। আর হ্যাঁ, যদি দুজন একে অপরের সম্বন্ধে এরকম ভাবে, ঝগড়া করে, তার মানে এই নয় যে তারা তাদের সন্তানকে ভালোবাসে না। তারা নিজেদের সন্তানকে খুব ভালোবাসে। এখন তুমি ঘুমিয়ে পড়ো। স্মিতা এখনো কোমায় রয়েছে। খুনের চেষ্টায় তার উপর হওয়া হামলা রহস্যের চাদরে ঢাকা রয়েছে। পুলিশ এখনো সেরকম কোনো প্রমাণ বা তথ্য জোগাড় করতে পারেনি যা হামলাকারীদের দিকে ইঙ্গিত করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেন? এই হামলার পিছনে কারণ কি ছিল? পুলিশের কাছে শুধু এখন একটাই আশা ছিল, সেই রহস্যজনক কলারের হ্যান্ডসেটের ট্র্যাকিং। তাদের আশা ছিল যে সিম কার্ড ফেলার পরও হয়তো সেই ব্যক্তি সেই হ্যান্ডসেটই ব্যবহার করছে, আর এই ট্র্যাকিং তাদেরকে হয়তো হামলাকারী পর্যন্ত পৌঁছে দেবে। স্যার, সার্ভিস প্রোভাইডার ফোন করেছিল। 44477789 যে নাম্বারটা, সেই হ্যান্ডসেটটা এখনো ইউজ হচ্ছে। কোন নম্বর অ্যাক্টিভেট রয়েছে? লোকেশন কি? থুনার কোনো সিদ্ধেশ্বর গুপ্তা। ঠিকানা আছে? হ্যাঁ স্যার, ফোন করব? না শর্মা, আমরা ফোন করব না, নিজেরাই যাব। সিদ্ধেশ্বর, আমি 44477879 আপনার নাম্বার? আগে হ্যাঁ। কোথায় আপনার মোবাইল ফোন? কবে থেকে এটা ব্যবহার করছেন? এই 2-3 বছর ধরে করছি। এছাড়া আর কোনো নাম্বার আপনি মোবাইলে ইউজ করেন কি? আগে না, একটাই মোবাইল, একটাই নাম্বার। আর কেউ আপনার এই মোবাইল ব্যবহার করে? হ্যাঁ, আমার ছেলে মাঝে মাঝে ব্যবহার করে। কোথায় আপনার ছেলে? কি করে? নাম কি তার? আগে এখন তো বাড়িতে নেই, গাড়ি চালায়। ওর নাম রমেশ গুপ্তা।
রমেশ আগে যে ওই স্কুল টিচার শৈলজা সিং এর গাড়ি চালায়? আগে হ্যাঁ। আপনি কিভাবে চিনলেন? এখন তো ওকে ভালো করে চিনতে পারছি। এটা বলুন, এখন আপনার ছেলে কোথায় আছে? ও তো নিজের বাগদত্তা মমতার সঙ্গে দেখা করতে গেছে। কাল গেছে, এখনো তো ফেরেনি। স্যার ওর ফোনও সুইচ অফ আছে। ব্যাপার কি ইন্সপেক্টর বাবু, হয়েছেটা কি? সেটাই তো আমরাও জানার চেষ্টা করছি যে কি হয়েছে। আপনি তাড়াতাড়ি মমতার ঠিকানা বলুন। এই ঘটনায় ড্রাইভারের কি হাত থাকতে পারে শর্মা? ও স্মিতা শর্মাকে ড্রাইভিং শেখাচ্ছিল। তাহলে ওকে মারতে চাইলো কেন? হতে পারে ওকে দিয়ে কাজ করানো হয়েছে, চালটা অন্য কেউ চেলেছে। মমতা এখানেই থাকে? হ্যাঁ, আমি ওর বাবা। এখনো কোথায় আছে? কালকেই দেখা করে গেছে ও। কিছু হয়েছে নাকি? এখনো কোথায়? থুনায় থাকার কথা, এটাই তো কাল বলে গেল। মিথ্যা কথা বলছো না তো? হাত জোর করছি স্যার, বলুন না রমেশ কি করেছে? অপরাধ করেছে, অনেক বড় অপরাধ। এরকম বলবেন না স্যার, এক সপ্তাহ পর আমার মেয়ের সাথে ওর বিয়ে। ও খুব ভালো ছেলে স্যার। রমেশের ফোন বন্ধ, রাত থেকে বেপাত্তাও, না এখানে এসেছে না বাড়িতে। কোথায় রমেশ? কিছু জানলে নিশ্চয়ই বলতাম। শর্মা, বাড়ির বাইরে দুজন কনস্টেবলের ডিউটি লাগিয়ে দাও, আরেকজন লেডি কনস্টেবল। আচ্ছা স্যার। যদি রমেশের ফোন আসে বা সে এখানে আসে, তাহলে তোমরা ওকে কিচ্ছু বলবে না যে আমরা তাকে খুঁজছি, শুধু আমাদের জানিয়ে দেবে সে কোথায় আছে। শর্মা, চলো। মমতা, তোকে ও কিছু বলেছে? সত্যি কথা বল, তুই ওর সম্পর্কে আরো কিছু জানিস না তো? না বাবা, আমি কিচ্ছু জানি না, ও আমায় কোনো কিছু বলেনি। হে ভগবান, কি জানি কি করেছে ছেলেটা। স্যার ও কিছু চুরি করেনি, প্রমাণ লোপাট করার চেষ্টাও করেনি, শুধু ক্রাইম সিনে মোবাইল ফোনটাকে ভেঙে রেখে চলে গেছে। স্মিতা হয়তো কারোর সম্বন্ধে এমন কিছু জানতো যা সেই ব্যক্তির ক্ষতি করতে পারত। হতে পারে সে রমেশকে টাকা দিয়েছে স্মিতাকে মেরে ফেলার জন্য। হতে পারে স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রমেশ গুপ্তা, স্মিতা শর্মার কলিগ শৈলজার ড্রাইভার, যে স্মিতাকে ড্রাইভিং শিখিয়েছিল, এবার সেই অ্যাটেম্প টু মার্ডার কেসটার প্রাইম সাসপেক্ট হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ এটাই ভাবছিল যে শেষমেশ রমেশের সঙ্গে স্মিতার কি শত্রুতা হতে পারে, সে তার প্রাণ নেওয়ার চেষ্টা কেন করবে। ফরেন্সিক ডিপার্টমেন্ট জোরের সঙ্গে বলছিল যে গাড়িতে আরো দুজন ব্যক্তি ছিল, তাহলে তারা কারা? আমি সত্যিই জানি না স্মিতার সাথে রমেশের কি শত্রুতা। কবে থেকে রয়েছে? বেশ কয়েক বছর ধরে রয়েছে। আর আমি রমেশকে বলেছিলাম স্মিতাকে ড্রাইভিং শেখাতে। স্মিতা নিজে হেল্প চেয়েছিল। আপাতত আমরা ওকেই সন্দেহের চোখে দেখছি, এর সাথে আরো দুজন জড়িত। আপনি আমায় বলতে পারেন যে স্মিতা শর্মার কারোর সাথে শত্রুতা ছিল কিনা, পার্সোনাল বা প্রফেশনাল? আই হ্যাভ নো আইডিয়া ইন্সপেক্টর। আর রমেশের ব্যাপারটা খুবই শকিং আমার জন্য। কালকে সন্ধে অবধি ডিউটি করেছে আমার কাছে, আজ থেকে ছুটি নিয়েছে। আপনি কি জানেন আগামী সপ্তাহে ও বিয়ে করছে? হ্যাঁ জানি, সেই জন্যই ও ছুটি নিয়েছে, আর অ্যাডভান্সও নিয়েছে আমার থেকে।
আমি তো বিশ্বাসই করতে পারছি না রমেশ এত বড় ক্রাইমে ইনভলভড হবে। সে রমেশ হোক বা যাই তার নাম হোক, সে শুধু আমার স্ত্রীকে ড্রাইভিং শেখাতো। এর বাইরে ওদের দুজনের মধ্যে কি ছিল আমি তা জানি না। ওদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল, কোনো ঝগড়া? স্মিতা আর আমার মধ্যে এত ঝগড়া হতো যে আমরা কমই কথা বলতাম। তাহলে রমেশের সাথে কি নিয়ে ঝগড়া হলো তা আমাকে কেন বলবে? আমরা এক বাড়িতে থেকেও দুজন অপরিচিতের মতো থাকতাম। স্যার, আমি রমেশের ফোন ডিটেলস চেয়েছি। থুনায় ওর বাড়িতে নজর রাখছি, আর ওর বাগদত্তার বাড়িতেও, পাঁচমাতে। সে একটা টাকাও চুরি করেনি, ব্যাগটা যেমন ছিল তেমনি আছে, শুধু মোবাইলটাকে ভেঙে টুকরো করে দিয়েছে। প্ল্যানটা কি ছিল, পরিকল্পনা কি ছিল রমেশের? স্যার, আমি রমেশের ব্যাকগ্রাউন্ড চেক করেছি, থুনাতে, ভোপালের অন্যান্য স্টেশনে, আর আমাদের এখানেও। ওর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। রমেশের মোবাইল রেকর্ড থেকে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। এসব কি রমেশ? আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে ম্যাডাম, আমার ফোনটা দিয়ে দিন, আমার ফোনটা দিয়ে দিন ম্যাডাম। ভালো কথা বলছি ম্যাডাম, আমার ফোনটা দিয়ে দিন, দিয়ে দিন ম্যাডাম ফোনটা। স্যার, এই হলো রমেশের ফোন রেকর্ডস। স্যার, এই দুটো নাম্বার আছে যার সাথে ওর লাগাতার কথা হয়েছে। এই দুজন ওর খুব কাছের। এই দুজনের নাম কি? গোপাল আর সুনীল। কিন্তু ঘটনার সাথে এদের কি সম্পর্ক? স্যার, অ্যাটাকের দিন এই দুজনের ফোন লোকেশন ক্রাইম সিনের সাথে ম্যাচ করছে। আর রমেশের যে দ্বিতীয় ফোনটা, ওটাও কাছাকাছি ছিল। দুজনের অ্যাড্রেস পাওয়া গেছে, মানে গোপাল আর সুনীলের? হ্যাঁ স্যার, থুনাতেই আছে। স্যার, আমি নির্দোষ স্যার, স্যার আমি নির্দোষ স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমি জানি না কিছু। রমেশ যখন স্মিতা শর্মার উপর হামলা করে তখন তোমরা দুজন ওর সাথে ছিলে? ছিলে কি না? ছিলাম স্যার। রমেশ স্মিতা শর্মার উপর হামলা কেন করলো? কেন ওনাকে মারতে চেয়েছিল? কি হলো? গাড়ি থামালে কেন? আর এরা কে? এরা আমার বন্ধু। এরা দুজনেই ভোপাল যেতে চাইছে, তো আপনার যদি আপত্তি না থাকে এদের দুজনকে একটু লিফট দিয়ে দেব? ঠিক আছে। প্ল্যান কি ছিল? রমেশ স্মিতা শর্মাকে কেন মারতে চেয়েছিল? স্যার, রমেশের মাথা খারাপ হয়ে গিয়েছিল, ওর বিয়ে ভেঙে যেত স্যার। আমরা মানে ওর ছোটবেলাকার বন্ধু, ও আমাদের সব কথা বলেছিল আর বলেছিল হেল্প করে দিতে। কিসের জন্য হেল্প? হ্যাঁ, স্মিতা শর্মাকে খুন করার সঙ্গে রমেশ আর মমতার বিয়ের কি সম্পর্ক ছিল? খুব তোলা পাচ্ছিলি, আমি এটা করেছি, আমি ওটা করেছি। এবার এসে গেছিস না রাস্তায়। ড্রাইভার ছিলি, ড্রাইভারের মতন থাকতে আপত্তি গিয়েছিল। আরে মাথা ঘুরে গিয়েছিল ভাই, ঝুঁকে পড়ে গিয়েছিলাম, হয়ে গেছে একটা ভুল। এখন যেটা হয়ে গেছে
তার জন্য তো আমার পুরো জীবনটা নষ্ট করতে পারি না। কি এমন ভুল করেছিল রমেশ? তার সাথে স্মিতা শর্মার কি কানেকশন? স্যার, স্মিতা শর্মা ম্যাডামই রমেশের সমস্যা ছিল। ওর অ্যাফেয়ার চলছিল ওই ম্যাডামের সঙ্গে। স্যার, যখন ওদের প্রেম শুরু হয় তখন রমেশ বড় বড় কথা বলতো, সে কথা আবার আমাদের মজা করে শোনাতো রোজ, কিন্তু আস্তে আস্তে ও ফেসে যায় স্যার। আপনাকে বলেছিলাম তাকে নিউট্রাল করতে। এইটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, এটাই নিউট্রাল। হ্যাঁ, স্যার, রমেশ 3 দিন ফেঁসে যাচ্ছিল, আর ওদিকে ওর মা বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছিল। দেখ রমেশ, ভালো কথা বলছি, মমতাকে চুপচাপ বিয়ে করে নে। ওর মতো সংসারী মেয়ে তুই পাবি না। আর ওই যে তোর অ্যাফেয়ার চলছে না ম্যাডামের সাথে, ওটা দিয়ে এন্ড কর আর নতুন জীবন শুরু কর। দেখ, ওরা বড় লোক, তারপরে আবার ও বিবাহিত। ভাই, ও তোকে শুধু ব্যবহার করছে আর কিচ্ছু না, তোকে হাতের মুঠোয় করে নাচাতে চায় শুধু। ভালো কথা বলছি, এবার একটু বুদ্ধি খাটিয়ে ভাব। স্যার, আমাদের রমেশ এমনিতে খারাপ ছেলে নয়, সত্যি ওর মাথা খারাপ হয়ে গেছিল। ওই স্মিতা ম্যাডামের জালে ও ফেঁসে গেছিল। কিন্তু স্মিতা শর্মাকে কেন মারতে চাইছিল? যাতে ওর এই অ্যাফেয়ার কারোর সামনে না আসে? না স্যার, রমেশকে আমরা যেরকম বুঝিয়েছিলাম ও ঠিক সেরকমই করতে চাইছিল। ও স্মিতা ম্যাডামের সঙ্গে সমস্ত সম্পর্ক ভাঙতে চাইছিল। হ্যাঁ, গত 1 সপ্তাহ ধরে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছো না। আমি আপনাকে বলেছিলাম না, যা হয়ে গেছে আর কিছু করা সম্ভব নয়। আমি আর আসতে পারবো না ম্যাডাম। আসতে পারবে না? খিদে মিটে গেছে, মন ভরে গেছে, তাই আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছো? এমন নয় ম্যাডাম, ব্যাপারটা আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। ফোনে আমি ক্ষমা টমা করি না, বাড়ি এসো, দেখা করো, তারপর ভাববো ক্ষমা করবো কিনা। আমি তোমার জন্য অপেক্ষা করছি, এইবার ঠকাবে না কিন্তু। বিয়ে করছো? হ্যাঁ। তুমি কি জানো যে তুমি আগুনের কুয়োতে ঝাঁপ দিতে যাচ্ছ? যাই হোক না কেন, আমাকে করতে হবে। আমাকে জীবনটা নতুন করে শুরু করতে হবে। এই সমস্ত আমি ভাবিনি। যা হয়ে গেছে আমাকে মাফ করে দিন ম্যাডাম। একবার আমার চোখের দিকে তাকাও আর দেখে বলো যে তুমি আমায় ভালোবাসো না। এভাবে আমায় ছেড়ে দেবে?
আপনার চোখের দিকে তাকানোর যোগ্যতা আমার নেই ম্যাডাম। আপনি অনেক বড় আর আমি কিচ্ছু না। হাত জোড় করে বলছি, আমায় মাফ করে দিন, আমায় যেতে দিন। কি কি বলছিলে? বিয়ে করবে, সংসার পাতবে, আমাকে ছেড়ে দেবে। ঠিক আছে, যা মনে চায় তাই করো। বিয়ে করতে চাইলে বিয়ে করো, সংসার করতে চাইলে সংসার করো। শুধু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? কি বলছিলে? বিয়ে করবে, সংসার পাতবে, আমাকে ছেড়ে দেবে। ঠিক আছে, যা মনে চায় তাই করো। বিয়ে করতে চাইলে বিয়ে করো, সংসার করতে চাইলে সংসার করো। শুধু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আরে মাথা ঘুরে গিয়েছিল ভাই, একটা ভুল না হয় করেই ফেলেছি। এখন যেটা হয়ে গেছে তার জন্য তো আমার পুরো জীবনটা নষ্ট করতে পারি না। বুঝতেই পারছি না কি করব। আরে দ্বিতীয়বার ওর কাছে গেলিটা কেন? আরে কি করতাম, ক্ষমা চাওয়ার ছিল, এই সব কিছু শেষ করার দরকার ছিল। দেখ, যা হবার হয়ে গেছে, দ্বিতীয়বার ওখানে যাস না। সেটা হবে না, মানে আমায় যেতে হবে। যখনই আমাকে ডাকবে আমাকে যেতেই হবে। মানে আরে বল না, আবার কি করেছিস? আমার একটা শর্ত আছে। কি আপনার শর্ত? আজকের পরে আমরা আর দেখা করব না ম্যাডাম। আচ্ছা, আমরা কখন দেখা করব আর কখন দেখা করব না সেটা শুধু আমি ঠিক করব, বুঝেছো? ম্যাডাম, আমি একজন খুব সাধারণ মানুষ, আপনি আমার জীবনটা নষ্ট করে দেবেন না। মানুষই তো তুমি, শুধু আমার মানুষ। আমি তোমায় বিয়ে করতে কোথায় আটকাচ্ছি? আর পুরুষদের মতো বলছিও না যে আমি এই করেছি সেই করেছি বা এইসব করিনি। আমি তো শুধু এইটুকুই বলছি যে যখনই আমি ডাকবো তুমি এখানে চলে এসো। আমি আপনার খেলনা নই, আর আপনার পোষা কুকুরও নই যে আপনি যেমন খুশি যখন খুশি আমার সঙ্গে খেলা করবেন। খেলনা? আমার অভ্যেস হয়ে গেছো তুমি, নেশা হয়ে গেছো। যখনই আমার ইচ্ছা করবে তোমাকে এখানে আসতেই হবে। আমি যখনই এই লাভ স্টোরি দেখব তোমাকে এখানে আসতেই হবে। রমেশ ম্যাডামকে ফোন করে পরের দিন সকালে আসতে বলে। আমরা তো শুধু এই ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? কি হলো, গাড়ি থামালে কেন? ম্যাডাম, আপনার ফোনটা আমাকে দিয়ে দিন। ফোন কেন? আপনি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করতে পারেন না। আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না। ও, এই যে ম্যাডাম, আপনার মতন স্কুল টিচারের এরকম করা একদম ঠিক নয়। মোবাইলটা রমেশকে দিয়ে দিন আর আপনাদের মধ্যে যা হয়েছে সেগুলো ভুলে যান। দেখুন, আর 10 দিন পরে ওর বিয়ে, একটা নতুন জীবন শুরু করবে ও। আর দেখুন, আপনি এমনিতেই একজন বিবাহিত মহিলা। তাহলে তুমি নিজের সাথে এই দুজন গুন্ডা নিয়ে এসেছো আমাকে ধমকানোর জন্য, হ্যাঁ? আর তুমি কি ভাবলে যে তুমি আমায় ধমকাবে আর আমি ভয় পেয়ে যাব? তুমিও না রমেশ,
যদি আমি আমার মুখ খুলে দিই না, পুলিশ স্টেশনে গিয়ে খালি এইটুকুই বলবো যে তুমি আমায় রেপ করেছো, তাহলে তোমার কি হবে? ফোনটা আমায় দিন। স্বপ্নেও পাবে না। আউট। ভালো সেটাই হবে যদি বেরিয়ে যাও, নয়তো আমি চিৎকার করে লোক জড়ো করব, আর তারপর তোমাদের যা অবস্থা হবে তা ভাবতেও পারছো না। এটা কি করছো রমেশ? আমি এক্ষুনি চিৎকার করে চুপ কর ম্যাডাম, চুপ কর ম্যাডাম, আমার ফোনটা দিয়ে দিন, আমার ফোনটা দিয়ে দিন ম্যাডাম, ভালো কথা বলছি ম্যাডাম, আমার ফোনটা দিয়ে দিন, দিয়ে দিন ম্যাডাম ফোনটা। এই সমস্ত গল্প শেষ, আর কাল থেকে একটা নতুন জীবনের শুরু। এখন কোথায় রমেশ? বলে দে, ও বেশি দূর পালাতে পারবে না। তাড়াতাড়ি বল, নয়তো মেরে পিঠে চামড়া গুটিয়ে দেব। স্যার, সিহরের একটা লজে। জেঠু, এসব ফালতু কথা। এমন হতেই পারে না যে দিদি এসব করতে পারে, তাও আবার চালানা ড্রাইভারের সাথে। স্মিতার উপর হওয়া অ্যাটেম্পট টু মার্ডারের পিছনের কারণ সত্যিই শকিং ছিল। রমেশের কথাতে কেউই বিশ্বাস করছিল না, কিন্তু পুলিশের কাছে এই বিষয়ে জোরালো প্রমাণ ছিল যে অ্যাটাক রমেশই করেছিল। ফরেন্সিক ডিপার্টমেন্ট চুলের আর রক্তের যে নমুনা পেয়েছিল, দুটোই রমেশের সঙ্গে ম্যাচ করে যায়। এখন এই সব প্রমাণকে আদালতে পেশ করার জন্য প্রস্তুতি চলছে। রমেশ, গোপাল আর সুনীল এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে। স্মিতা কোমা থেকে বেরিয়েছিল, কিন্তু কিছু বলার মতো অবস্থায় ছিল না। তার স্পাইনাল কর্ডের বেশ ক্ষতি হয়েছিল, সে একটুও নড়াচড়া করতে পারছিল না, আর কিছুদিনের মধ্যেই সে দ্বিতীয়বার কোমায় চলে যায়। গগন শর্মা, স্মিতার স্বামী, দিন রাত হাসপাতালে স্মিতার ঠিক হওয়ার অপেক্ষা করছে, তার দেখাশোনা করছে। এখানে কোনো সন্দেহ নেই যে রমেশই এই হামলার অপরাধী, কিন্তু রমেশের স্টেটমেন্ট ততক্ষণ গুরুত্ব পাবে না যতক্ষণ না এই সমস্ত অ্যাফেয়ার অ্যাঙ্গেলের কিনারা হচ্ছে, কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে। কিন্তু এই বিষয়টাও সত্যি যে তার উদ্দেশ্য কখনোই খুন করা ছিল না। সে স্মিতার টাকা আর গয়নাকে ছোঁয়নি পর্যন্ত। সে তার ফোনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে আর ওখানেই ফেলে এসেছে। রমেশের এর আগে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এই কেসের সত্যতার যতগুলো মোড় আছে তা সময়ের সাথে সাথে ধীরে ধীরে সামনে আসবে। যখন দুটি মানুষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, তখন মিলনের ইচ্ছে শেষ হতে থাকে। তাহলে এমন সম্পর্কে থাকা কি বুদ্ধিমানের কাজ? এমন সম্পর্ক কি ইঙ্গিত দেয় না যে যন্ত্রণা দূরত্ব ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? জীবনের সঙ্গে সঙ্গে প্রাণটাও যেতে পারে। আগামী সপ্তাহে ক্রাইম পেট্রোলে আবার দেখা হবে।